শহর যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে আর ল্যাম্পপোস্টের হলুদ আলোয় কুয়াশার চাদর যখন রহস্যের জাল বুনে, তখনই শুরু হয় অশরীরীদের আনাগোনা। আমরা ভাবি আমরা একাই আছি, কিন্তু আসলেই কি তাই? হয়তো আপনার ঠিক পেছনের ছায়াটা আজ আপনার সাথে তাল মেলাচ্ছে না, কিংবা বদ্ধ জানালার ওপাশে কেউ একজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আপনার দিকে। আজকের গল্পটি কোনো কল্পনা নয়, বরং এক হাড়হিম করা সত্যের মুখোমুখি হওয়ার গল্প। চারপাশের পরিচিতি পরিবেশ যখন হঠাৎ অপরিচিত হয়ে ওঠে, আর বাতাসের শো শো শব্দে কান পাতলে শোনা যায় কারো দীর্ঘশ্বাস, ঠিক তেমন এক নিস্তব্ধ রাতকে সাক্ষী রেখে শুরু করছি আজকের এই লোমহর্ষক কাহিনী। বুকটা একটু শক্ত করে বসে পড়ুন, কারণ আগামী কয়েক মিনিট আপনার চারপাশের পৃথিবীটা বদলে যেতে চলেছে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি। আরও একটি গা ছমছমে এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি নতুন বছরটা আপনাদের দারুণ কাটছে। আমি বাংলা নববর্ষের কথা বলছি। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাব, কারণ আপনারা সবাই তো গল্প শুনতেই বেশি ভালোবাসেন। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন অরিন্দম দত্ত। ওনার জীবনের এই অভিজ্ঞতাটি আপনার হাড় হিম করে দেবে। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে প্রবেশ করা যাক। চলুন এবার মূল ঘটনায় প্রবেশ করা যাক। অরিন্দম দত্ত যেভাবে আমাদের কাছে ঘটনা বর্ণনা করেছেন, আমি ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সালটা আমি নির্দিষ্ট করে বলছি না, কারণ সেই অভিশপ্ত ঘটনার কথা জানাজানি হলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়বে, আর আমি চাই না সেই বিভীষিকা আবার লোকসম্মুখে আসুক। যাই হোক, তখন ছিল তীব্র গরমকাল। আমরা কয়েকজন বন্ধু মিলে উত্তরবঙ্গের এক নির্জন প্রান্তে ক্যাম্পিং করার সিদ্ধান্ত নিই। গ্রামটার নাম আমি দিচ্ছি অন্ধকার কুঠি। দিনের আলোয় এই গ্রামটি শান্ত মনে হলেও সূর্য ডুবলেই এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা পুরো এলাকাকে গ্রাস করে নেয়। গ্রামের সরু গলি আর বিশাল সব প্রাচীন গাছের আড়ালে যেন কোনো অশুভ শক্তি ওত পেতে থাকে। লোক মুখে প্রচলিত আছে এই গ্রামটি এক প্রাচীন তান্ত্রিকের অভিশাপে দগ্ধ। এখানকার ডাইনি প্রথার গল্পগুলো শুনলে গায়ে কাটা দেয়। শহর থেকে অনেক দূরে হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক প্রায় ছিলই না। চারপাশের শুধু ঘন শাল আর মহুয়া গাছের জঙ্গল, একটা ভাঙা পরিত্যক্ত মন্দির আর এক বুক ফাটানো নিস্তব্ধতা। আমরা ছিলাম মোট 6 জন। নীলা, সায়ন, অভিষেক, অনির্বাণ, মেহুল এবং আমি অরিন্দম দত্ত। ট্রেন থেকে নেমে যখন আমরা একটা পূর্ণ জিপ ঠিক করলাম, ততক্ষণে বিকেল গড়িয়ে জঙ্গলের মাথায় অন্ধকার নামতে শুরু করেছে। আমাদের গন্তব্য শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অরণ্যের গভীরে। পৌঁছাতে যে মাঝরাত হবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। আমাদের এই ট্যুরটা মূলত নীলার জেদেই আয়োজন করা হয়েছিল। ও আমাদের কলেজের টপার ছিল, তাই ওর কথার উপর কথা বলার সাহস আমাদের মতো ব্যাকবেঞ্চারদের ছিলই না। কিন্তু তখন কি আর জানতাম নীলার এই হুট করে করা প্ল্যানের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে, কিংবা আমাদের ভাগ্যে কোনো বিভৎস পরিণতি অপেক্ষা করছে। মিনিট 20-র মধ্যেই আমাদের জিপটি মসৃণ রাস্তা ছেড়ে এবড়ো থেবড়ো লাল মাটির পথ ধরল। চারপাশটা ক্রমশ আদিম অন্ধকারে ডুবে যাচ্ছিল। জিপের ইঞ্জিনের আওয়াজ ছাড়া শুধু ঝিঝি পোকার তীব্র ডাক শোনা যাচ্ছিল, যা পরিবেশটাকে আরো বেশি ভৌতিক করে তুলেছিল। নীলা বরাবরই ভীষণ সাহসী। কলেজের প্রথম দিনেই ওকে দেখে বুঝেছিলাম ও ভয় কাকে বলে জানেই না। গ্রামে পৌঁছানোর পর দেখলাম নীলা আগে থেকেই স্থানীয় 2 জন যুবকের সাথে যোগাযোগ করে জঙ্গল ঘেঁষে আমাদের জন্য 2টো তাঁবু খাটিয়ে রেখেছে। যুবক 2 জনের একজনের নাম বিমল আর অন্যজনের নাম সুরেশ। রাত্রি ততক্ষণে তার কালো চাদর বিছিয়ে দিয়েছে। ব্যাগপত্র নামানোর পর সুরেশ স্থানীয় ভাষায় বিমলকে কিছু একটা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। আমরা অবাক হয়ে বিমলের দিকে তাকাতেই ও আধভাঙ্গা বাংলায় বলল, সুরেশ গ্রামে গেছে আপনাদের খাবারের
ব্যবস্থা করতে। আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি ততক্ষণে আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। বিমল আমাদের তাঁবুর পাশে বসার জায়গা করে দিয়ে সামনে কাঠ সাজিয়ে একটা বিশাল বনফায়ার তৈরি করলো। সেই আগুনের লেলিহান শিখা যখন উপরের দিকে উঠতে শুরু করলো, আগুনের লালচে আলোয় চারপাশের গাছগুলোকে মনে হচ্ছিল জীবন্ত কোনো রাক্ষস হাত বাড়িয়ে আমাদের দিকে চেয়ে আছে। তখনও বুঝতে পারিনি এই আগুনের শিখাই আমাদের জীবনের শেষ আলোর সাক্ষী হয়ে থাকবে। আমরা আগুনের চারপাশে গোল হয়ে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। সুরেশ তখনও গ্রাম থেকে ফেরেনি, তাই বুঝতে পারছিলাম রাতের খাবার তৈরি হতে বেশ দেরি হবে। বিমলের কাছে শুনছিলাম নীলার ফরমাস মতো আমাদের জন্য বুনো মোরগের ঝাল ঝাল লাল ঝোলের ব্যবস্থা করা হয়েছে। অগত আড্ডার তপ্ত মেজাজটা ধরে রাখাই ছিল আমাদের কাজ। কিন্তু তখন আমরা কেউ জানতাম না নীলা কেন হঠাৎ করে এই গহীন জঙ্গলে ট্যুর করার পরিকল্পনা করেছিল। আড্ডা যখন তুঙ্গে, ঠিক তখনই নীলা প্রথমবার এই সফরের আসলো এবং গা শিউরে ওঠা উদ্দেশ্যটা আমাদের সামনে ফাঁস করলো। নীলা আগুনের শিখার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তোরা কি জানিস এই জঙ্গলে একসময় এক ভয়ঙ্করী নারী বাস করত? নারীবাসীরা তাকে ডাকতো রক্তমুখী ডাইনি বলে। শোনা যায় সে নাকি মানুষের রক্ত পান করত। যারা একবার তাকে দেখেছে তারা আর কোনোদিন লোকালয়ে ফিরে আসেনি। আজও যদি গভীর রাতে জঙ্গলে দাঁড়িয়ে কেউ 3 বার তার নাম ধরে ডাকে, তবে সে নাকি রক্ত মাংসের শরীর নিয়ে সামনে এসে দাঁড়ায়। নীলার মুখে রক্তমুখী ডাইনির নাম শুনে বাকিরা হো হো করে হেসে উঠল, কিন্তু সেই হাসির প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার আগেই অন্ধকারের বুক চিরে এক বিকট ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কোনো ধাতব বস্তু সজোরে মাটিতে পড়েছে। বিমল আতঙ্কে নীল হয়ে চিৎকার করে উঠল, এ কি বলছিস দিদিমণি? তুই কার নাম নিচ্ছিস? জানিস না এই নাম নেওয়া বারণ? সর্বনাশ হবে তোদের। আমি দ্রুত হাতে টর্চটা জেলে শব্দের উৎসের দিকে তাকালাম। দেখলাম সুরেশ রান্নার বাসন কোসন নিয়ে ভয়ার্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। বিমল ছুটে গিয়ে ওকে তুলতে গেলে খেয়াল করলাম সুরেশ থরথর করে কাঁপছে। ও কাঁপা কাঁপা গলায় বিমলকে বলল, বিমল, এরা কেন এসেছে এখানে? তুই তো বলেছিলি এরা শুধু জঙ্গল দেখতে এসেছে, তবে দিদিমণি ওই অভিশপ্ত নাম নিচ্ছে কেন? কেউ বাঁচবে না রে বিমল, কেউ বাঁচবে না। চল এখান থেকে পালাই, না হলে আমরা মারা পড়বো। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নীলা দ্রুত বিমলের হাতে মোটা অঙ্কের কিছু বকশিশ গুঁজে দিয়ে শান্ত করার চেষ্টা করলো। বলল, আরে না না বিমল, তোমরা ঘাবড়াইও না তো, আমরা আর ওই নাম নেব না। তোমরা যাও, রান্নাটা জলদি শেষ করো। এখন আমি বুঝতে পারলাম নীলার আসল মতলব। ও বরাবরই এরকম দুঃসাহসী। এ সময় অলৌকিক বিষয় নিয়ে ঘাটাঘাটি করা ওর পূর্ণ নেশা। ও প্রমাণ করতে চাইছিল যে এসব আসলে নিছক গল্প ছাড়া আর কিছুই নয়। রাত তখন 10:15। বিমল আর সুরেশ কোনো মতে খাবার পরিবেশন করে শাহানের অনুরোধে আরো কিছু কষা মাংস একটা থালায় ঢেকে রেখে এক প্রকার দৌড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ডাইনির নাম শোনার পর থেকে তাদের চোখে মুখে যে আতঙ্ক দেখেছিলাম তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। যাওয়ার সময় বলে গেল তারা বাকি বাসনপত্র নিতে কাল সকালে আসবে। ওরা চলে যেতেই বাকিরা যেন আরো বেশি সাহসী হয়ে উঠল। ভূত প্রেত আর ডাইনি এসব নিয়ে শুরু হলো ঠাট্টা তামাশা। আমি যখন কষা মাংসের স্বাদ নিতে ব্যস্ত, তখন দেখলাম অভিষেক ব্যাগ থেকে রঙিন পানীয়র 2টো বোতল বের করলো। আমি এসব স্পর্শ না করলেও বাকিদের উৎসবে বাধা দিলাম না। নীলাও একটা ছোট গ্লাস নিয়ে বসলো। আমার জন্য অবশ্য ফলের জুস ছিল। সবাই হাসাহাসি করছে, হাতে রঙিন গ্লাস, চোখে মুখে উত্তেজনা। আগুনের শিখার অন্ধকারের লুকোচুরিতে চারপাশটা যেন এক অদ্ভুত মায়াবী কিন্তু বীভৎস রূপ নিয়েছে। এমন সময় মেহুল তার গ্লাসের লম্বা একটা চুমুক দিয়ে বিদ্রুপের সুরে উচ্চিৎকার করে উঠল, হাই রক্তমুখী, আয় রক্তমুখী, ডাইনি বুড়ি কোথায় তুই? যদি সত্যি তোর ক্ষমতা থাকে তবে একবার সামনে আয় না। মেহুলের ওই উদ্ধত আহ্বান যেন বনের গহীন কোণে এক সুপ্ত দানবকে জাগিয়ে তুলল। ও যখন তৃতীয়বার ডাইনির নামটা নিল, ঠিক তখনই
আমার বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হলো বাতাসের তাপমাত্রা এক নিমিষে কয়েক ডিগ্রি নেমে গেছে। দেখলাম অদূরে ঝোড়ঝাড়গুলো হালকা দুলছে, যেন কোনো এক অদৃশ্য শিকারী আমাদের দিকে নিঃশব্দে এগিয়ে আসছে। কিন্তু সরাসরি কিছুই ঘটল না দেখে বাকিরা আবারও হাসাহাসিতে মেতে উঠল। মিনিট দুয়েকও কাটেনি, হঠাৎ নীলা পাথরের মূর্তির মতো হয়ে উঠে দাঁড়ালো। ওর কণ্ঠস্বর কাঁপছিল। ও ফিসফিস করে বলল, তোরা কি শুনতে পাচ্ছিস? কেউ কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আমরা সবাই চুপ হয়ে গেলাম। আগুনের লেলিহান শিখার আলোয় দেখলাম সবার মুখে অস্বস্তির ছাপ। সায়ন হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে বল, তুই নিশ্চয় ভুল শুনছিস নীলা, একটু বেশি নেশা হয়ে গেছে তোর আসলে। কিন্তু নীলা আমাদের কথা কোনো কান দিল না। ওর চোখ দুটো তখন আতঙ্কে কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। মুখটা মৃত মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেছে। ও বিড়বিড় করে বলল, না রে, কেউ একজন আমার নাম ধরে ডাকছে রে, আমি নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, একটা চাপা হাসির শব্দ। পৈশাচিক, শীতল এবং বুক কাঁপানো কোনো এক নারীর হাসি। সেই হাসি আমাদের হাড়ের ভেতর পর্যন্ত শীতল শিহরণ বয়ে দিল। আমরা যেন পাথরের মতো জমে গেলাম, নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেললাম। এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এই গভীর রাতে, এই জনবনবিহীন জঙ্গলের কুয়াশাচ্ছন্ন ঝোপের আড়ালে আসলে কার হাসি? এই হাসি কার? হাসিটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, যেন কেউ হাসতে হাসতে খুব কাছাকাছি চলে এসেছে। হঠাৎ চারপাশের সব শব্দ থেমে গেল, একেবারে শ্মশানের নিস্তব্ধতা। আমরা অনুভব করলাম অন্ধকারের আড়াল থেকে কেউ একজন তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দেখছে। হঠাৎ করে নীলা যেন এক অদৃশ্য শক্তির টানে অন্ধকারের ঝোপের দিকে হাঁটতে শুরু করলো। ওর হাঁটার ভঙ্গিটা মোটেও স্বাভাবিক ছিল না। শরীরটা শিথিল, কিন্তু গতিটা যেন কেউ নিয়ন্ত্রণ করছে। মনে হচ্ছিল কেউ ওকে অদৃশ্য সুতো দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। অভিষেক আর্তনাদ করে উঠল, নীলা, 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 থাম, কোথায় যাচ্ছিস তুই? কিন্তু নীলার কোনো বিকার নেই। আমাদের গলার আওয়াজ যেন ওই ঘন অন্ধকারের ভেতরেই মিলিয়ে যাচ্ছিল। বাতাস এতটাই ভারী হয়ে উঠল যে নিঃশ্বাস নিতে ফুসফুসে টান ধরছিল। হঠাৎ এক দমকা বরফ শীতল হাওয়া আমাদের শরীর ছুঁয়ে বয়ে যেতেই গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই সাথে আবার সেই বিকৃত হাসিটা প্রতিধ্বনিত হলো। এবার শব্দটা অনেক বেশি তীক্ষ্ণ এবং চারদিক থেকে আসছিল, যেন পুরো জঙ্গলটা আমাদের দিকে অট্টহাসি হাসছে। আমরা ছুটে গিয়ে নীলার হাত ধরতে চাইলাম, কিন্তু আচমকায় বিপুল পৈশাচিক শক্তিতে আমাদের সবাইকে ধাক্কা মেরে ফেলে দিল। আমরা মাটিতে লুটিয়ে পড়লাম। যখন মাথা তুলে তাকালাম, দেখলাম নীলার সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কিন্তু ও কি সত্যিই আমাদের চেনা নীলা? ওর চোখ দুটোর জায়গায় কোনো মনি ছিল না, ছিল দুটো বিশাল কুচকুচে কালো গর্ত। এক চিরন্তন শূন্যতা যেন আমাদের গিলতে চাইছে। চারপাশের গাছগুলোও বদলে গেছে, মনে হচ্ছিল সেগুলো জীবন্ত রাক্ষসের মতো হাত বাড়িয়ে আমাদের দিকে তেড়ে আসছে। বাতাসে ভেসে আসছে কাঁচা রক্তের এক উৎকট গন্ধ। নীলা এক পুতুলের মতো অস্বাভাবিক শীতল কণ্ঠে ফিসফিস করে বলল, ও ডাকছে, আমাকে যেতে হবে। বলা মাত্রই ও বনের গভীরে ছুটতে শুরু করলো। আমরা চিৎকার করে ওকে ডাকতে চাইলাম, ওকে ধরতে চাইলাম, কিন্তু বিশ্বাস করুন, আমাদের পা যেন মাটিতে কেউ গেঁথে দিয়েছে। ও অস্বাভাবিক গতিতে অন্ধকারের গভীরে মিলিয়ে গেল। শুধু শুকনো পাতায় ওর দৌড়ানোর মসমস শব্দটা মিলিয়ে না যাওয়া পর্যন্ত আমরা অসহায়ভাবে চেয়ে রইলাম। শুকনো পাতার মর্মর শব্দ তুলে নীলা যখন অন্ধকারের গহ্বরে মিলিন হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীর থেকে ভেসে এলো এক বুক ফাটানো কর্কশ আর্তনাদ। সেই চিৎকার কি নীলার ছিল নাকি অন্য কারোর? আমরা জানতাম না, শুধু অনুভব করছিলাম আমাদের চারপাশের অশরীরী কিছু একটা আছে, যা নিঃশব্দে আমাদের ওপর নজর রাখছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এমনভাবে আছাড় খাচ্ছিল যেন মনে হচ্ছিল
পাঁজরের হাড় ভেঙে এখনই বেরিয়ে আসবে। অনির্বাণ কাপা গলায় ফিসফিস করে বলল, নীলাকে খুঁজতে জঙ্গলে ঢুকলে আমরা আর কোনোদিন ফিরে আসব না। ওর কথাগুলো নিষ্ঠুর সত্য হলেও নীলাকে এভাবে একা ফেলে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব ছিল। আমরা টর্চ জেলে জঙ্গলের ভেতরে বাড়ালাম। টর্চের কাফা আলোয় কুয়াশার মোটা চাদর ভেদ করে আমরা এগোতে লাগলাম। কয়েক পা যেতেই আবার সেই বিকট পৈশাচিক হাসি। এবার শব্দটা ঠিক আমাদের সামনে থেকেই আসছিল। একটা গম্ভীর, বিকৃত এবং ফাঁপা কণ্ঠস্বর যেন বাতাসের ঢেউয়ে আমাদের নাম ধরে ডাকছিল। আতঙ্কে আমাদের শরীর চুইয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছিল। হঠাৎ সামনের এক ঝোপের ওপর আলো ফেলতেই আমাদের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘাকৃতির কঙ্কালসার বিভৎস মহিলা। তার মাথাটা পৈশাচিক কায়দায় উল্টো দিকে ঘুরে আছে, মুখ গহ্বর থেকে বুক পর্যন্ত ঝুলিয়ে আছে কুচকুচে কালো জিভ। আর চোখ দুটো, ওগুলো ছিল চোখ না, ছিল দুটো লালচে কালো গভীর গর্ত, যা যেন আমাদের অনন্ত শূন্যতা টেনে নিতে চাইছিল। চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ঠিক সেই দানবীয় মূর্তির পেছনে যা দেখলাম, তার জন্য পৃথিবীর কোনো মানুষ প্রস্তুত থাকে না। আমাদের শরীর ভয়ে অবশ হয়ে এলো। দেখলাম একটা বিশাল আধপোড়া পূর্ণ বটগাছ দাঁড়িয়ে আছে, আর তার একটা ঢাল থেকে ঝুলে আছে নীলার নিথর দেহ। ওর শরীর কাঁপছিল না, দুলছিল না, কিন্তু ওর মাথাটা অদ্ভুতভাবে আমাদের দিকেই ফেরানো ছিল। আগুনের হালকায় পোড়ানো চামড়ার মতো নীলার মুখের চামড়া গলতে শুরু করেছে। হলদেটে কালচে মাংসের পিণ্ডগুলো মুখ থেকে খসে খসে পড়ছে। চোখের সেই অন্ধকার গর্ত থেকে থকথকে কালো কোনো তরল গড়িয়ে পড়ছে। হঠাৎ দেখলাম নীলার সেই বিভৎস ঠোঁট দুটো বাঁকা হয়ে ফাঁক হলো। এক অমানসিক স্বরে সে বলে উঠল, মেহুল, তুই কেন ডাকলি ওকে? ও এবার তোকে নেবে, তারপর বাকিদের, তোদের কেউ বাঁচতে পারবে না। রক্তমুখী আমাকে নিয়েছে, এবার তোদের পালা। সেই বিভৎসতার মাঝেও আমরা বুঝতে পারছিলাম নীলার বেঁচে নেই, কিন্তু ওর ভেতর থেকে কি কথা বলছে। বলা মাত্রই গোটা জঙ্গল যেন নরকের চিৎকারে ফেটে পড়ল। চারপাশের গাছগুলোকে তীব্রভাবে কাঁপতে শুরু হলো। ঝরঝর করে মাটি ছেয়ে গেল ঝরা পাতায়। আমরা বুঝতে পারলাম রক্তমুখী ডাইনি আমাদের কারো রেহাই দিবে না। এতক্ষণ যা কিছু ঘটছে, সেই শীতল ফিসফিসানি, বিকৃত হাসি আর অদৃশ্য পায়ের শব্দ, সবকিছু ছিল এক অশুভ মরণভাদ। যারা কোনোদিন ভূত প্রেতে বিশ্বাস করেনি, আজ তাদের বিশ্বাসের ভিত থরথর করে কাঁপছে। নীলা আসলে আগে থেকেই এই অশুভ শক্তির কবলে চলে গিয়েছিল। বিকেলে সেই ছমছমে পরিবেশ থেকেই ও রক্তমুখী ডাইনিকে মনে মনে স্মরণ করছিল। আর মেহুলের ওই তাচ্ছিল্য ভরা ডাক যেন কফিনের শেষ পেরেকটুকু ঢুকে দিল। সেই অভিশপ্ত আত্মা নীলাকে লক্ষ্যবস্তু বানিয়ে তিলে তিলে গ্রাস করে নিয়েছে। এখন ওর দেহের নিয়ন্ত্রণ আর ওর হাতে নেই। আমরা যখন জঙ্গলের গহীনে নীলার পিছু নিয়েছিলাম, তখন হয়তো ওটা শুধু নীলার নিথর দেহটাই ছিল। ওর আত্মা অনেক আগেই শরীর ছেড়ে গিয়েছিল। ওই অভিশপ্ত ডাইনির নীলার দেহটাকে স্রেফ একটা খোলস হিসেবে ব্যবহার করছিল আমাদের ওই মৃত্যুপুরীতে টেনে নেওয়ার জন্য। এখন আমাদের সামনে একটাই প্রশ্ন, ওই কঙ্কালসার বিভৎস নারী মূর্তিটাই কি আসল রক্তমুখী ডাইনি, নাকি আমাদের সবার জন্য এক চরম মরণফাঁদ পেতেছে সে? আমরা কি এই অভিশাপ থেকে বাঁচতে পারবো? নীলার ওই মর্মান্তিক পরিণতি দেখার পর আমরা কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। হুট করে সেই হাড় কাঁপানো অট্টহাসিতে আমাদের হুঁশ ফিরল। আমরা প্রাণ ভয়ে অন্ধের মতো দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে অনুভব করলাম পেছন থেকে এক বিভৎস গর্জন ভেসে আসছে। সেই পৈশাচিক নারী মূর্তিটি আমাদের পেছনে ধাওয়া করেছে, কিন্তু ওর আসার শব্দ কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না।
মনে হচ্ছিল মাটিতে ধারালো নখ দিয়ে কেউ আঁচড় কাটছে। পেছন ফিরে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। দেখলাম নারী মূর্তিটি মাটিতে নয়, বরং শূন্যে ভেসে আমাদের দিকে তেড়ে আসছে। ওর লম্বা জট পাকানো চুল বাতাসে দুলছে, আর আগুনের মতো জলজলে চোখ দুটো আমাদের উপর স্থির হয়ে আছে। আমরা যত জোরে দৌড়াচ্ছিলাম, ও তত দ্রুত আমাদের কাছাকাছি চলে আসছিল। হঠাৎ করেই মাটির নিচ থেকে সাপের মতো কালো কুচকুচে কিছু শেকল বা চুলের মতো তন্তু বেরিয়ে এলো। ওগুলো যেন জীবন্ত। কোনো কিছু বুঝে ওঠার আগেই সেগুলো আমার পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বরফ শীতল সেই স্পর্শে আমার সারা শরীর অবশ হয়ে এলো। আমি বুঝতে পারলাম আজ আমাদের ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে। সায়ন আর অভিষেক মরিয়া হয়ে সেই মরণ ফাঁদ থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সেই পৈশাচিক শক্তির সামনে আমাদের বেশি শক্তি ছিল নগণ্য। আমার পরিবার ছিল অত্যন্ত ধর্মপ্রাণ এবং উচ্চবংশীয় ব্রাহ্মণ পরিবার। দিক বিদিক জ্ঞান হারিয়ে আমি মনে মনে আমার ইষ্ট দেবতাকে স্মরণ করতে শুরু করলাম। শরীর যখন ক্লান্তিতে এলিয়ে পড়ছে, ঠিক তখনই আকাশ কাঁপিয়ে এক প্রচণ্ড বজ্রপাত হলো। মুহূর্তের জন্য চারপাশটা দুধ সাদা আলোয় ভরে উঠল, আর সেই আলোর ঝলকানিতে সাথে সাথেই ডাইনির এক বুক ফাটানো আর্তনাদ শুনলাম। সেই চিৎকার যেন আমাদের কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল। এরপর চোখের সামনে সব কিছু তালগোল পাকিয়ে গেল। আমরা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। পরদিন সকালে যখন চোখ খুললাম, দেখলাম অনেকগুলো অচেনা মুখ আমাদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। আতঙ্কে চিৎকার করতে গিয়েও থেমে গেলাম। যখন দেখলাম ভিড়ের মধ্যে বিমল আর সুরেশ দাঁড়িয়ে আছে, বুঝলাম আমরা কোনো এক গ্রামের মাটির ঘরের বারান্দায় শুয়ে আছি। বিমল এগিয়ে এসে জানালো, সকালে ওরা যখন আমাদের তাঁবুর কাছে বাসন নিতে গিয়েছিল, তখন কাউকেই খুঁজে পায়নি। তাঁবুর চারপাশে অগণিত পায়ের ছাপ দেখে ওরা বুঝেছিল যে আমরা জঙ্গলের ভিতরে গিয়েছি, কিন্তু সেই পায়ের ছাপগুলো কেবল ভেতরেই গিয়েছিল, ফিরে আসার কোনো চিহ্নই ছিল না। ওরা যখন ভয়ে কাঁপতে কাঁপতে জঙ্গলের ভেতর ঢোকে, তখন আমাদের অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু নীলার কোনো চিহ্ন কোথাও পাওয়া যায়নি। সেই আধুপোড়া বটগাছ কিংবা সেই কঙ্কালসার নারী সবই যেন ভোরের আলোর সাথে সাথে মিলিয়ে গেছে। আজও সেই রাতের কথা ভাবলে আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। নীলা কি আজও সেই অভিশপ্ত জঙ্গলের কোনো ডালে ঝুলে আছে, নাকি ও নিজেই এখন অন্য কোনো প্রতীকের জন্য রক্তমুখী ডাইনির মরণ ফাঁদ সাজাচ্ছে? এই উত্তর আমাদের জানা নেই। বিমল আর শরীর যখন আমাদের খুঁজে পায়, তখন আমাদের নিথর দেহগুলো জঙ্গলের পচা পাতা আর মাটিতে মাখামাখি হয়ে পড়েছিল। শরীরগুলো বরফের মতো ঠান্ডা। গ্রামের লোকজনের সাহায্যে ওরা আমাদের ধরাধরি করে বিমলের বাড়ি বারান্দায় নিয়ে আসে। অনেকক্ষণ পর যখন আমাদের জ্ঞান ফিরল, আমরা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালাম, কিন্তু নীলা কোথায়? গত রাতে সেই বিভৎস দৃশ্যগুলো মনে পড়তেই আমাদের কলিজা কেঁপে উঠল। আমরা চিৎকার করে নীলার খোঁজ করতে চাইলাম, আবারও সেই নরককুণ্ডে ফিরে যেতে চাইলাম, কিন্তু ঠিক তখনই ভিড় ঠেলে এক বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালেন। ধনুকের মতো বেঁকে যাওয়া কোমর, পরনে মলিন ধুতি আর চাদর। তিনি খুক খুক করে কাশতে গম্ভীর স্বরে বললেন, বেটারা, কোথায় যেতে চাইছিস? এই জঙ্গলে আর তোর দিদিমণিকে পাবি না? রক্তমুখী ডাইনি ওকে গিলে খেয়েছে। ওখানে যাওয়া মানে নিজের মরণ নিজে ডেকে আনা। বিমল আমাদের জানালো, এই বৃদ্ধের নাম শিবু কাকা। তিনি এই অঞ্চলের গ্রাম প্রধান এবং প্রাচীন তন্ত্রমন্ত্র জানেন। গ্রামের সবাই বিশ্বাস করে যে নীলা আর বেঁচে নেই, তাকে ওই অতৃপ্ত আত্মা নিজের কবজায় নিয়ে নিয়েছে। কিন্তু আমরা তো আধুনিক যুগের শিক্ষিত যুবক, এভাবে কি হাত গুটিয়ে বসে থাকা যায়? আমি আর দেরি না করে নীলার পরিবারকে ফোন দিয়ে এই ভয়াবহ খবরটা জানালাম। তারপর বিমলের বাইকে সোজা চলে গেলাম স্থানীয় থানায়। কিন্তু থানায় গিয়ে আমাদের অবাক হওয়ার পালা। থানার বড়বাবু যখন শুনলেন ঘটনাটি অন্ধকার কুটির জঙ্গলে ঘটেছেন, তখন তিনিও কেমন যেন ছিটিয়ে গেলেন।
তার মুখেও সেই একই আদিম ডাইনির গল্প। আইনের রক্ষক হয়েও তিনি অলৌকিক এক শক্তির কাছে যেন অসহায়। শেষমেশ আমাদের জোরাজুরিতে একজন কনস্টেবল আর বন বিভাগের একজন কর্মীকে আমাদের সাথে পাঠানো হলো। দুপুর পর্যন্ত আমরা পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম। কোনো হিংস্র পশু নেই যে নীলার দেহ টেনে নিয়ে যাবে। খুঁজতে খুঁজতে আমরা যখন সেই বিশালাকার আতপোড়া বটগাছটার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন কনস্টেবল আর গ্রামের লোকজন ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। গাছটার গায়ে রক্তের ছোপ স্পষ্ট, দেখে মনে হচ্ছিল রক্ত দিয়ে কেউ কিছু লেখার চেষ্টা করেছিল, কিন্তু শেষ করতে পারেনি। হঠাৎ আমাদের নজর গেল গাছটার পেছনের এক জমাট বাঁধা অন্ধকারের দিকে। ভর দুপুরেও সেই জায়গাটা যেন অমাবস্যার রাতের মতো কালো। আমরা অনুভব করলাম নীলা এখানেই আছে। ওই রক্তমুখী ডাইনি হয়তো ওকে মুক্তি দেয়নি, কিংবা চিরকালের জন্য ওকে নিজের সঙ্গী বানিয়ে নিয়েছে। আজও উত্তরবঙ্গের সেই গহীন জঙ্গলে কেউ রাতে পা রাখার সাহস পায় না। যারা যায় তারা আর কোনো দিন আলোয় ফিরে আসে না। সেদিন হয়তো আমার ইষ্ট দেবতার কৃপায় আমরা প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলাম, কিন্তু আজও সেই দুঃস্বপ্ন আমাদের তাড়া করে বেড়ায়। ডাইনির সেই বিকৃত মুখ, নীলার ঝুলে থাকা গলিত দেহ আর সেই পৈশাচিক হাসি আজও আমার কানে প্রতিধ্বনিত হয়। নীলার পরিবার যখন পৌঁছালো, ততক্ষণে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। বিকেলের ম্লান আলোয় যখন আমরা নীলার ব্যাগপত্র নিয়ে সেই অভিশপ্ত গ্রাম ছাড়ছিলাম, তখন মনে হচ্ছিল বনের আড়াল থেকে কোনো এক শূন্য দৃষ্টি আমাদের দেখছে আর পৈশাচিক হাসিতে বলছে, আবার আসিস। সূর্য যখন ম্লান মুখে পশ্চিমের জঙ্গলে মুখ লুকালো, তখন এক যুবক হাহাকার নিয়ে নীলার পরিবার ফিরে গেল। কিন্তু আমি আর অভিষেক ফিরতে পারলাম না। আমাদের মনের ভিতর তখন শোক, ক্রোধ আর এক অদম্য কৌতূহল দানা বেঁধেছে। কেন জানি না, মনে হচ্ছিল এই অন্ধকারের রহস্যটা জানা আমাদের খুবই প্রয়োজন। রাতের আহার শেষে বিমল আমাদের নিয়ে গেল তার ঠাকুরদা শিবু কাকার কাছে। তিনি তখন বৈঠকখানার খাটিয়ায় বসে আদিম আমলের এক কালো হুকোয় লম্বা টান দিচ্ছিলেন। আমাদের দেখে তিনি খুক খুক করে কেশে ইশারায় পাশে বসতে বললেন। বিমল ঠাকুরদার হাঁপানির টান দেখে হুকোটা সরিয়ে রাখলো। বিমল আগেই তাকে আমাদের আসার কারণ জানিয়ে রেখেছিল। একসময় যেসব গল্পকে আমরা নেহাত গাল গল্প বলে উড়িয়ে দিতাম, গত রাতের অভিজ্ঞতার পর সেগুলোই এখন ধ্রুব সত্য মনে হচ্ছে। আমাদের স্বনির্বন্ধ অনুরোধে শিবু কাকা রক্তমুখী ডাইনির আবির্ভাবে সেই বীভৎস ইতিহাস বলা শুরু করলেন। শিবু কাকার কথা অনুযায়ী সময়টা ছিল 60-এর দশকের কোনো এক বছর। এই অন্ধকার কুঠি গ্রামের জঙ্গল ঘেঁষে এক ভাঙাচোরা চালাঘরে এক রহস্যময় নারী এসে থাকতে শুরু করে। তার নাম ছিল বিনা। সে কোত্থেকে এসেছিল, তার আদি পরিচয় কি, তা কেউ জানত না। তবে তৎকালীন গ্রাম প্রধানের আশ্রয় প্রশ্রয়ে সে এখানেই থেকে যায়। বিনা দেখতে ছিল মোহনীয়। তামাটে গায়ে রঙে রোদের তেজ যেন সোনালি আভা ছড়িয়ে দিত। তার গভীর কালো চোখ দুটো ছিল রাতের আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো, যাতে লুকিয়ে থাকতো আদিম কোনো রহস্য। লম্বা ঢেউ খেলানো চুল যখন হাওয়ায় উড়ত, মনে হতো কোনো বনদেবী জঙ্গল থেকে আশীর্বাদ নিতে এসেছে। পায়ের ছন্দে নুপুর না থাকলেও মনে হতো মাটির সাথে কোনো এক অজানা সুরের তাল সে নাচছে। হাতে কাচের চুড়ি আর গলায় শঙ্খের মালা। সে যখন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যেত, মনে হতো বনভূমি যেন তার সাথে ফিসফিস করে কথা বলছে। তার এই মায়াবী রূপ গ্রামের পুরুষদের ঘুম কেড়ে নিয়েছিল, যা স্বাভাবিকভাবেই কামুক পুরুষদের কুদৃষ্টি আকর্ষণ করত। অন্যদিকে গ্রামের মহিলারা নিজেদের স্বামীদের সামলাতে না পেরে বিনাকেই সব নষ্টের মূল মনে করত এবং নানা রকম অপবাদ দিত। বিনার জীবনযাপনও ছিল কিছুটা অদ্ভুত। মাঝে মধ্যে গভীর জঙ্গলে তাকে উদ্ভট সব পূজা অর্চনা করতে দেখা যেত, যা দেখে গ্রামবাসী সন্দেহ করত সে বোধহয় কালো জাদুর সাধিকা। কিছুদিন পর গ্রামের মানুষ এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। বিনার সেই লাবণ্যময় রূপ ধীরে ধীরে বদলে যেতে লাগলো। চোখের নিচে গাঢ় কালো দাগ, মুখাবয়বে এক অদ্ভুত তামসিকতা আর শরীরে এক অস্বাভাবিক অস্থিরতা দেখা দিল। ঠিক সেই সময় গ্রাম জুড়ে এক অজানা মড়ক নেমে এলো। একের পর এক মানুষ মারা যেতে লাগলো। সবচেয়ে ভয়ানক বিষয় ছিল, যারা মারা যাচ্ছিল তাদের প্রত্যেকের শরীর ছিল ফ্যাকাশে সাদা,
ঠিক যেন কেউ জ্যান্ত মানুষের শরীর থেকে শেষ রক্তবিন্দুটি পর্যন্ত শুষে নিয়েছে। গ্রাম জুড়ে এক নতুন আতঙ্ক আর গুজব ছড়িয়ে পড়ল। বিনা একজন রক্তমুখী ডাইনি, সেই রাতের অন্ধকারে মানুষের রক্ত পান করে নিজেকে পুষ্ট করছে। গ্রাম প্রধান প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও গ্রাম প্রধান যখন সেই মড়ক থেকে গ্রামকে বাঁচানোর রাস্তা খুঁজছিলেন, ঠিক তখনই এক অমাবস্যার সন্ধ্যায় পুরো গ্রাম উত্তাল হয়ে উঠল। কয়েকজন কাঠুরিয়া জঙ্গল থেকে ফেরার পথে এক হাড়হিম করা দৃশ্য দেখে ছুটে এলো। তারা দেখল গহীন জঙ্গলে সেই বিশাল বটগাছটার নিচে দাঁড়িয়ে বিনা হাতে কয়েকটি কালো ফুল নিয়ে বিড়বিড় করে কোনো এক আদিম মন্ত্র পড়ছে। এই খবর ছড়িয়ে পড়তে দেরি হলো না। সেই সন্ধ্যায় গ্রাম প্রধানের আঙিনায় বিচার বসলো। আলোচনার মাঝে এক বৃদ্ধা চিৎকার করে উঠলেন, ওটা ডাইনি বটে মোড়ল, তুই বিহিত কর, দেখছিস না একে একে গ্রামের লোকগুলো ফ্যাকাশে হয়ে মরছে। ওকে এখন না থামালে পুরো গ্রাম শ্মশান হবে। কুসংস্কারাচ্ছন্ন সেই প্রত্যন্ত গ্রামে আগুনের মতো এই কথা ছড়িয়ে পড়ল। উন্মত্ত গ্রামবাসী হিতাহিত জ্ঞান হারিয়ে সিদ্ধান্ত নিল সমস্যার মূল উপড়ে ফেলতে হবে। তার স্থির করলো বিনাকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। সেই রাতেই তলোয়ার টাঙ্গিয়ে আর মশাল নিয়ে গ্রামবাসীরা বিনার ঘর ঘেরাও করলো। বিনা কিছু বুঝে ওঠার আগেই একদল উন্মত্ত মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রতিবাদ করার কোনো সুযোগই সে পেল না। একদল মহিলা তার চুলের মুঠি ধরে হিঁচড়ে টেনে আনলো বাইরে। মুখে কাপড় গুজে হাত পা বেঁধে তাকে পশুর মতো টেনে নিয়ে যাওয়া হলো সেই অভিশপ্ত বটগাছটার নিচে। শিবু কাকা তখন টকবকে যুবক। তিনি দূর থেকে সব দেখছিলেন, কিন্তু বাবার বিরুদ্ধে বা পুরো গ্রামের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না। খোল মাদলের কর্কশ ধ্বনির আড়ালে চাপা পড়ে যাচ্ছিল এক নিরপরাধ নারীর গোঙানি। বটগাছের সাথে বিনাকে শক্ত করে বাঁধা হলো। তারপর তেল, সিঁদুর আর কর্পূর ঢেলে দেওয়া হলো তার সারা শরীরে। গ্রাম প্রধানের নির্দেশে একসাথে কয়েক ডজন জ্বলন্ত মশাল আছড়ে পড়ল বিনার ওপর। নিমিষেই লেলিহান অগ্নিশিখা আকাশ ছুঁতে চাইল। সেই লেলিহান আগুনের ভেতর থেকে বিনার এক তীক্ষ্ণ পৈশাচিক চিৎকার চিরে ফেলল রাতের নিস্তব্ধতা। তোরা তোরা বিনা দোষে আমাকে শেষ করলি, কিন্তু আমার সাধনাকে শেষ করতে পারবি না। আমি ফিরে আসব, তোদের বংশের কাউকে আমি ছাড়ব না। কিন্তু সেই অভিশাপ খোল মাদলের প্রচন্ড আওয়াজে কারো কানে পৌঁছালো না। আগুন যখন নিভল ততক্ষণে পূব আকাশে ভোরের আলো ফুটেছে। সকালে সবাই অবাক হয়ে দেখল বিনার দেহ পুড়ে ছাই হয়ে গেলেও সেই বিশাল বটগাছটার মাত্র অর্ধেক পড়েছে। যেন কোনো এক অতিপ্রাকৃত শক্তি গাছটাকে রক্ষা করেছে। শিবু কাকা মনে করেন বিনা হয়তো ডাইনি ছিল না, একা এক রূপবতী নারীর ওপর গ্রামের কিছু লম্পট পুরুষের নজর পড়েছিল। নিজেদের লালসা চরিতার্থ করতে না পেরে তারাই বিনার ওপর এই অপবাদ লেপে দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। গ্রামবাসীরা ভেবেছিল বিনার মৃত্যুর সাথে সাথে গ্রামে শান্তি ফিরবে, কিন্তু তারা জানতো না বিভীষিকার কেবল শুরু হয়েছে। বিনার মৃত্যুর পর থেকেই অন্ধকারকুটি গ্রামে এক অশুভ পরিবর্তন শুরু হলো। মাঝরাতে জঙ্গলের গভীর থেকে ভেসে আসতো বিনার সেই মায়াবী অথচ শীতল হাসি। কেউ কেউ দেখতো রাস্তার মোড়ে আবছা এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটল তখন, যখন বিনার মৃত্যুর পর গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু সেই নিস্তব্ধতা ছিল ঝড়ের আগের স্তব্ধতা। এক রাতে গ্রামবাসীরা দেখল বিনার সেই পুড়ে যাওয়া ভিটের কাছে এক ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। সারা শরীরে পোড়া দাগ, কিন্তু মুখটা এক অলৌকিক জ্যোতিতে উজ্জ্বল। চোখের কোঠরে আগুনের হালকা দাউ দাউ করে জ্বলছে। গ্রামের বয়স্কদের মতে বিনার সেই পবিত্র আত্মা অন্যায়ের আগুনে পুড়ে এক ভয়ঙ্কর পৈশাচিক শক্তিতে পরিণত হয়েছিল। যে বিনাকে তারা জীবন্ত পুড়িয়ে মেরেছে, সেই বিনাই এখন ফিরে এসেছে প্রতিহিংসা নিতে। প্রথম শিকার ছিল শশধর নামের এক কৃষক। একদিন সন্ধ্যায় মাঠ থেকে ফেরার পথে সে সরাসরি বিনার সেই বীভৎস রূপের মুখোমুখি হয়। বিনার মুখে এক পৈশাচিক হাসি। শশধর ভয়ে ওখানেই সংজ্ঞাহীন হয়ে পড়ে। কয়েকদিন পর দেখা গেল তার সারা শরীরে অদ্ভুত সব পোড়া ক্ষত সৃষ্টি হয়েছে। ঠিক তার পরের অমাবস্যার রাতে সেই আতপোড়া বটগাছের ডালে শশধরের নিথর দেহটি ঝুলে থাকতে দেখা যায়।
গ্রামবাসী ভেবেছিল হয়তো এখানেই শেষ, কিন্তু না, বিনার ক্ষুধা ছিল অসীম। একদিন এক যুবক শহর থেকে ফিরছিল। গ্রামের রাস্তায় পা রাখতেই এক তীব্র ঘূর্ণিঝড় তাকে ঘিরে ধরল। সেই ধুলোর আবর্তের মাঝে সে দেখল বিনার সেই ভয়ঙ্কর মুখ। ওর চোখের ভেতরে জ্বলছিল মৃত্যুর লেলিহান শিখা। যুবকটি প্রাণ ভয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে খিল আটকে দেয়। কিন্তু পরদিন সকালে গ্রামবাসীরা যা দেখলো তা দেখে সবার রক্তহীন হয়ে গেল। গ্রামের চৌরাস্তার এক গাছে যুবকটির ঝলসে যাওয়া দেহটি উল্টো করে ঝুলানো ছিল। এরপর থেকে বিনার আত্মা পুরো দস্তুর তাণ্ডব শুরু করলো। যারা তাকে পুড়িয়ে মারার সাথে যুক্ত ছিল একে একে তাদের সবার ঘরে মাঝরাতে আগুন জ্বলতে শুরু করলো। পুরো গ্রাম যেন এক জ্বলন্ত শ্মশানে পরিণত হলো। সাহসী পুরুষেরাও সূর্য ডোবার পর ঘরের বাইরে বের হওয়ার সাহস হারালো। অবশেষে উপায়ন্তর না দেখে তৎকালীন গ্রাম প্রধান ও গুণীন শিবু কাকা এক মহাযজ্ঞের আয়োজন করেন। বিনার আত্মার কাছে ক্ষমা চেয়ে তাকে সেই জঙ্গলের মাঝেই এক তান্ত্রিক বন্ধনে আটকে দেন। গ্রামে কঠোর নিয়ম জারি করা হয়, কেউ কোনোদিন এই রক্তমুখী ডাইনির নাম মুখে নেবে না। ভুল করেও যদি কেউ 3 বার তার নাম ধরে ডাকে তবে তার মৃত্যু অবধারিত। তারপর থেকে বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও আজও কাঠুরে বা মধু সংগ্রহকারীরা সেই অভিশপ্ত বটগাছটির ছায়া পর্যন্ত মাড়ায় না। বিকেল গড়ানোর আগেই সবাই লোকালয়ে ফিরে আসে। আজও অন্ধকার কুটির বাতাসে সেই পোড়া মাংসের গন্ধ আর বিনা সে অশরীরী হাসি ভেসে বেড়ায়। আকাশের কথাগুলো শেষ হতেই আমাদের স্টুডিওতে এক দীর্ঘ নিস্তব্ধতা নেমে এলো। শ্রোতা বন্ধুরা, অরিন্দম যে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন তা থেকে একটাই শিক্ষা পাওয়া যায়, প্রকৃতি বা অতি লৌকিক শক্তিকে নিয়ে তামাশা করার ফল কতটা ভয়াবহ হতে পারে। অরিন্দম শেষে আমাদের এই একটি সতর্কতা দিয়েছেন, যা আমি আপনাদের উদ্দেশ্য বলছি। যদি কোনোদিন উত্তরবঙ্গের সেই গহীন অরণ্যের দিকে যান এবং মাঝরাতে কোনো নারী আপনার নাম ধরে ডাকে তবে ভুলেও পেছনে তাকাবেন না কিংবা সাড়া দিবেন না, কারণ একবার যদি সেই রক্তমুখী ডাইনির নজরে পড়েন তবে আপনার শেষ পরিণতি দেখার কেউ আর এই পৃথিবীতে বেঁচে থাকবে না। আজকের এই লোমহর্ষক ঘটনাটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।